পায়ের উপরে পা তুলে বসে আছে চেয়ারে, মুখে জ্বলন্ত সিগারেট। সামনের চেয়ারে বসে আছে নামেই মাত্র আমার মা। চোখে মুখে প্রচণ্ড রাগ আর ঘৃণা তার আমার প্রতি। তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। বড়দের সামনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখোনি তুমি? সেইখানের মতো কেউ ছিল না তো, তাই। আর এজন্য বড়রা সামনে থাকলে কি ধরনের ব্যবহার করতে হয়। রাস্তার বখাটেদের মতন হয়েছে। ইচ্ছে তো করছে থবড়ে সবকিছু দাঁত ফেলে দিই তোমার। যে আমাকে বুঝতে পারেনি তার কোনো অধিকার নেই আমাকে খারাপ ভাবার। আমার গায়ে হাত তোলার কোনো অধিকার নেই আপনার। এত কথা না বাড়িয়ে কেন ডেকেছেন সেটা বলুন। আমি তোমার কে হই সেটা হয়তো তুমি ভুলে গেছো। ভুল করেও মনে করতে চাই না আপনি আমার কি হন। ফালতু কথা না বাড়িয়ে কেন ডেকেছেন সেটা বলুন। তোমার অধঃপতন দেখার জন্য রেখেছি। ভালোই অধঃপতন হয়েছে তোমার দেখছি। তোমার বাবা তোমাকে মানুষ করতে পারেনি। যার মা শুধু টাকা পয়সার জন্য ছেলেকে অস্বীকার করতে পারে, তার বাবা তাকে কি ঠিক করবে? হ্যাঁ, আমার অধপতন দেখা যদি আপনার শেষ হয়ে থাকে তাহলে আমি এবার আসছি। যেমন বাবা তার তেমনি ছেলে। আমি বসা থেকে উঠে দাঁড়াই। একটা গোল টেবিলের দুই পাশে বসেছিলাম দুজন। আমি টেবিলটা উঠিয়ে ছুঁড়ে একপাশে ফেলে দিয়ে বলি, না তো আমাকে নিয়ে কোনো কথা বলার অধিকার আপনার আছে, আর না আমার বাবাকে নিয়ে। বলেই আমি উল্টো পথে হাঁটা শুরু করি। প্রচণ্ড রাগ হচ্ছে, রাগে চোখ মুখ লাল হয়ে আছে। একটা দোকান থেকে এক বোতল ঠান্ডা পানি নিয়ে পুরো মুখে দিয়ে নেই। এতক্ষণ যার সাথে কথা হলো সে আর কেউ না, আমার জন্মদাত্রী মা। ভালোবেসেই বিয়ে করেছিল আমার বাবাকে। আমার বাবা একজন সাধারণ স্কুল মাস্টার ছিলেন। সব কিছু জেনেই বিয়ে করেছিল বাবাকে। কিন্তু আমার জন্মের 5 বছর পর মা অভাবের জীবন যাপন করতে চাইছিলেন না, আর তাই তো বাবাকে ডিভোর্স দিয়ে আসে নিজের বাপের বাসায়। বাবা মারা গিয়েছে গত 1 বছর আগে। মা একবারও আসেনি বাবার লাশ দেখার জন্য। ভালোভাবেই জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেউ টাকা ছাড়া চাকরিই দিতে চায় না। আর তাই তো বাধ্য হই গুন্ডামি মাস্তানির পথ বেছে নিতে। তবে আমি কোনো ভালো মানুষের ক্ষতি করি না। বড় বড় ডিলারদের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েই কাজ করি। তবে আমার এই পরিচয়টা আমি ছাড়া কেউ জানে না। যাদের সাথে ডিল হয় তারা কেউ এখন পর্যন্ত আমাকে দেখেনি। যার কথা আবার ফোনে কথা হয়, একটা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে সেখান থেকেই টাকা উঠিয়ে নেই আমি। এমনিতেই সবাই বকাটে বলেই চেনে আমাকে। কত কিছু তো বকবক করে ফেললাম আপনাদের সাথে, অথচ এখনও আপনাদের আমার পরিচয়টাই দিলাম না। আমি রৌদ্রনীল, সবাই রৌদ্র বলেই ডাকে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় আসতেই নাকে খাবারের একটা সুঘ্রাণ ভেসে আসতে শুরু করে। পেছনের কাছে এসে দেখি নীলা রান্না করছে। তুমি চলে আসছো? কোথায় গিয়েছিলে তুমি? আমি কোথায় গিয়েছি সেটা জেনে তোমার কি লাভ? তোমাকে কতবার না করেছি আমার বাসায় আসতে, তারপরেও তুমি এখানে কেন আসো? বারে, আমি আমার হবু বরের বাসায় আসি, তাতে তোমার কি? নীলা, তুমি একটা শিক্ষিত মেয়ে। আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। তো শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট। তখনই নীলা আমার কাছে এসে আমার কোমর দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি ভালো না খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি। আর যাকে ভালোবাসি তার সাথে নিজেকে জড়ালে জীবন আরো সুন্দর হয়, নষ্ট না। আজ তুমি এসব কথা বলছো? তোমার মতো আমার মাও বলেছিল আমার বাবাকে, কিন্তু অভাব যখন জানালার ধার ধরে এসেছিল না, তখন দরজা খুলে পালিয়ে গিয়েছিল আমাদের ছেড়ে। তাও এমনি এমনি যায়নি। আমার বাবাকে ডিভোর্স দিয়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। নতুন করে আবার বিয়ে করে নিয়েছে বড়লোক একজনকে। আর সে ঘরেই একটা ছেলেও আছে শুনেছি। বড় ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর ছোট ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে থাকে। এইসব প্রেম ভালোবাসাকে আমি ঘৃণা করি। আমি সব কিছুই জানি, তবে তুমি এটা খুব ভালো করে জেনো, আমার ভালোবাসা ক্ষণিকের নয় যে জানালা বা দরজা দিয়ে পালিয়ে যাবে। আমার ভালোবাসা তোমার জন্য সারা জীবনের। এই ভালোবাসা কখনো ফুরাবেও না আর পালাবেও না। তোমার পছন্দের বিরিয়ানি রেঁধেছি, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমার এখন ক্ষুধা নেই, তুমি যাও এখান থেকে। দেখো, আমি সে সকাল থেকে কিছু খাইনি। তুমি যদি এখন এরকম করো তাহলে কিন্তু আমি সারা দিনেও খাবো না। না খেলে নাই,
তাতে আমার কি আসে যায়? রুদ্র প্লিজ আসো, দুজন একসাথে খাই, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, তুমি গিয়ে খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। রুদ্রর কথা শুনে আমি মুচকি হাসি। রুদ্র চলে যায় ফ্রি হতে, আর আমি দুটো প্লেটে খাবার বাড়ি। একটু পর রুদ্র আসলে দুজনে একসাথে খেয়ে নেই। খাওয়া শেষ হলে রুদ্র বলে, খুব ভালো হয়েছে রান্না, এবার তুমি যাও, আমি ঘুমাবো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। তার কোনো দরকার নেই, আমি নিজে নিজেই ঘুমাতে পারি। তোমার কোনো কথা শুনি আমি, তুমি জানো না। শুধু শুধু কথা না বাড়িয়ে শুয়ে পড়ো। রুদ্র আর কিছু না বলে শুয়ে পড়ে। আমি ওর মাথার পাশে বসে ওর চুলে হাত বুলাতে থাকি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। আমি অল্প করে রুদ্রের কপালে আমার ঠোঁট ছুঁয়ে দিই। এরপর ওর গায়ে একটা কাঁথা টেনে দরজা বন্ধ করে আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, তুই আবার রুদ্রর কাছে গিয়েছিস? রুদ্র তোকে বিয়ে করবে বলে তোর মনে হয়? শুধু শুধু সময় নষ্ট করছিস। রুদ্র মেয়েদের দুই চোখে দেখতে পারে না, আর কারণটা তুই জানিস। তাও কেন তুই রুদ্রের পিছনে পড়ে আছিস? আজ না হয় কাল দেখবে রুদ্র থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছে। এটা শুধু সময়ের ব্যাপার। সে আশায় তোর ঘুরে বালি। খাবার খেয়ে আসছিস না খাবি? খেয়েই আসছি আম্মু, এখন আমি ঘুমাতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না। নীল কথা বলছো? যে ডিলারের থেকে কন্ট্যাক্ট নেই সে আমাকে নীল নামেই চেনে। নীল বলছি, কি প্রয়োজন সেটা বলুন। তোমাকে আমি কি জন্য কল করছি সেটা তুমি ভালো করেই জানো। কল কেন করেছেন সেটা তো বুঝতেই পারছি, কাজটা কি বলুন, সময় নষ্ট না করে। কাল আমার কিছু অস্ত্র আসবে, তুমি সেটা আমার গোডাউনে এনে পৌঁছে দেবে। কোথা থেকে আনবে সেটা আমি এসএমএস করে জানিয়ে দিচ্ছি। তুমি অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর অ্যাডভান্স দিলে হবে নাকি পুরোটাই দিতে হবে? আমার সম্পর্কে আপনি ভালো করেই জানেন, নতুন করে বলতে হবে না আশা করি। সেটা খুব ভালো করে জানি। তুমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও, আমি পুরো টাকায় পাঠিয়ে দিচ্ছি। আর মাল যেন ঠিক জায়গা মতো পৌঁছে যায়। এই নীলের একটা কাজও এখন পর্যন্ত অসম্পূর্ণ হয়নি, আর কালকের এটাও হবে না। মাল কখন গোডাউনে পৌঁছাবো সেটা আমি ঠিক করব। আপনাকে কল করব যখন, তখন গিয়ে চেক করে নেবেন। তোমার উপর ভরসা আছে বলেই কাজ করার আগেই পেমেন্ট পুরোটাই দিয়ে দেই। অযথা কথা বলে মোবাইলের ব্যালেন্স বাড়িয়ে তো লাভ নেই। রাখছি, কাজটা হয়ে যাবে বলেই আমি কলটা কেটে দেই। একটু পর এসএমএস আসে যে ঠিকানা দেয়। আমিও আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেই। 5 মিনিটের ভিতর টাকা পাঠিয়ে দেয়, আর সেখান থেকে আমি টাকা আমার নিজের অ্যাকাউন্টে নিয়ে এসে অ্যাকাউন্টটা নষ্ট করে দেই। পরের দিন ঠিকানা মতো চলে আসে। একটা কন্টেইনার রাখা আছে, নাম্বারটা দেখে শিওর হয়ে নিলাম। এরপর কন্টেইনারে উঠে স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কয়েক ঘন্টার মধ্যেই চলে আসি গোডাউনে। কন্টেইনার রেখে গোডাউন থেকে বের হয়ে যাই। তখনই ডিলারকে এসএমএস দিয়ে জানিয়ে দেই যে গোডাউনে পৌঁছে গিয়েছে মাল। তারপর রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির হর্ন বেজে ওঠে পিছন থেকে। পিছনে ঘুরে গাড়িটার দিকে তাকিয়ে গাড়িটা চিনতে আর দেরি হলো না আমার। গাড়িটা এক পাশে থামিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে আমার নামে মাত্র। ফুটপাত দিয়ে হাঁটছো, ভালোই লাগছে দেখতে। আপনার কি ভালো লাগে আর কি ভালো লাগে না সেটা জেনে তো আমার কোনো কাজ নেই। হ্যাঁ, আমাকে আবার ছোট করার জন্য এখন গাড়ি থেকে নেমে এখানে আসলেন, তাই না? আমাকে ছোট করার তো কিছু নেই, তুমি তো এমনিই ছোট লোক। আমি ছোট লোক হলে আপনিও কিন্তু ছোট লোকের থেকে কোনো অংশে কম নয়। আমি তো টাকা পয়সার দিক থেকে ছোট লোক, আর আপনি তো মনের দিক থেকে ছোট লোক। টাকা পয়সার লোভে নিজের ছেলেকে, স্বামীকে, তাদের সবাইকে ছেড়ে গিয়ে অন্য বড় লোককে গিয়ে বিয়ে করেছেন। আপনার মতো লোভী মানুষ এই পৃথিবীতে আর আছে কিনা সেটা আমার জানা নেই। মুখে লাগাম দিয়ে কথা বলো, জানো তুমি আমার সম্পর্কে? আপনার সম্পর্কে জানার কোনো ইচ্ছে আমার নেই। যে নিজের সন্তান নিজের স্বামীকে ছেড়ে যেতে পারে টাকার জন্য মাত্র, তার সম্পর্কে নতুন করে জানার আর কোনো ইচ্ছে নেই আমার। আপনার এই মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। কেন আসেন আপনি বারবার আমার সামনে? আমাকে অপমান করতে এসে নিজেই তো অপমানিত হয়ে যান প্রতিবার। তোমার মতন অমানুষকে বলার মতন আর কিছু নেই আমার। যে নিজের মাকে সম্মান দিতে জানে না, সে আর যাই হোক মানুষ হতে পারে না।
আমাকে যার মানুষ করবার কথা ছিল সে টাকার জন্য অন্য একজন পুরুষকে বিয়ে করেছে। তাই আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা ভুল করেও করবেন না আপনি। রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার আবার দেরি হয় নাকি? সারাদিন তো বখাটেদের মতন ঘোরাঘুরি করে বেড়াও, দুবেলা ঠিক মতন খাবার মুরুত নেই, মুখে যত বড় বড় কথা। কোন মেসেজ রাহিলা চৌধুরী? আমার কাছে এত টাকা আছে না, আপনার মতো রাহিলা চৌধুরীকে 1000 বার আমি কিনতে পারি আর 1000 বার বিক্রিও করতে পারি। কারো মুখ দেখে না তাকে বিচার করতে আসবেন না। বকেটেদের মতো ঘুরে বেড়াই বলে কি আমার পকেট খালি? এটা ভাবা আপনার ভুল ধারণা। কেন, কাজ তো করো না তুমি, তাহলে কি রাতের বেলায় চুরি করো নাকি যে এত টাকার মালিক তুমি? আমি ঠিক করি কি না করি সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। নিজের রাস্তা মাপুন বলে আমি হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে চলে আসি বাসায়। বাসায় এসে দেখি আজও নীলা আমার বাসায়। তুমি আজও এখানে? কোথায় গিয়েছিলে তুমি? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে বলেছি আমি আমার জন্য অপেক্ষা করতে। নিজের হবু বরের জন্য অপেক্ষা করব এখানে আবার বলতে হবে কেন? কেন পাগলামি করছো নীলা? তুমি জানো না আমার সম্পর্কে? আর তাছাড়াও আমি আমার জীবন থেকে শিক্ষা একবার নিয়েছি। ভালোবেসে বিয়ে করেও যে মেয়েরা ছেড়ে যেতে পারে সেটা আমি আমার মাকে দেখেছি। তাই আমি চাই না আমার বাবার মতো কষ্ট নিয়ে বাঁচতে। তোমার সম্পর্কে আমি তো সবই জানি রুদ্র। আর হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, তেমনি সব মেয়েরাও তো একই রকম না। তুমি শুধু একটা বার আমাকে বিশ্বাস করো, কথা দিলাম রুদ্র, মৃত্যু ছাড়া তোমার এই বিশ্বাস কখনো ভাঙবো না। আমি একজন স্মাগলার নীলা। বড় বড় ডিলারের থেকে ফোনে কন্ট্যাক্ট নেই। অস্ত্র, গাঁজা, হিরোইন সব কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করে দেই। তার বিনিময়ে টাকা নেই। তুমি আমাকে তোমার থেকে দূরে সরানোর জন্য এসব বলছো, তাই না? আমি মিথ্যা কথা বলছি না নীলা, এটাই সত্যি আর এটাই বাস্তবতা। তবে হ্যাঁ, আমাকে আজ পর্যন্ত কেউই দেখেনি আর না তো আমাকে চেনে। ফোনের মধ্যে কন্ট্যাক্ট করা শেষ। টাকা নেবার পর সিম খুলে ফেলে দেই। আমার কথা শেষ হতেই নীলা আমার কাছে এসে আমার 2 হাত মুঠো করে ধরে বলে, যদি তোমাকে কেউ না চেনে, তোমার সম্পর্কে না জানে, তাহলে তুমি এসব কাজ ছেড়ে দাও রুদ্র। চলো আমরা নতুন করে জীবন শুরু করি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি রুদ্র। তুমি আমার সম্পর্কে সবকিছু জেনেও এসব বলছো নীলা? রুদ্র, বলছি, কারণ আমি তো তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা সারা জীবন থাকবে না নীলা। একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়া তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এই, তোমার হাত ছুঁয়ে কসম করে বলছি রুদ্র, মৃত্যু ছাড়া এই নীলা রুদ্রের বুক থেকে কখনো যাবে না। তোমার পরিবার আমার সাথে তোমার সম্পর্ক কখনোই মানবে না নীলা। আমার বাসায় আব্বু আম্মু দুজনেই রাজি। আমি সেই প্রথম থেকেই আব্বু আমাকে সব কিছু বলে রেখেছি। যদি তাই হয় তাহলে তুমি আমার সাথে আজ এখনই কাজী অফিস চলো। তুমি সত্যি আমাকে বিয়ে করবে রুদ্র? যেই মেয়েটা আমার সবকিছু জেনেও আমাকে ভালোবাসে সে আর যাই হোক আমাকে কখনো ঠকাবে না, এতটুকু বিশ্বাস তোমাকে করাই যায়। তাহলে চলো আমরা এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। রুদ্র আর কিছু না বলে আমার হাত ধরে বাসা থেকে বের হয়। এরপর একটা রিক্সা নিয়ে দুজনেই উঠে পড়ি। রুদ্র রিক্সা মামাকে বলে কাজী অফিসের দিকে যেতে। কিছু সময়ের মধ্যে চলে আসি কাজী অফিস। এরপর দুজন কাজী অফিসের ভেতরে চলে যাই। কাজী সাহেব খাতায় সব কিছু লিখে খাতা আমাদের দিকে এগিয়ে দেয়। দুজনেই সাইন করে দিই। এরপর কাজী সাহেব আমাদের এক এক করে কবুল বলতে বলে। আমরা দুজনেই কবুল বলে নিই। এরপর কাজী সাহেব বলে, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। কাজী সাহেবের ফিস দিয়ে দুজন রিক্সা নিয়ে বাসায় আমাদের চলে আসি। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে আমাদের দুজনকে একসাথে দেখে বলেন, তোমরা দুজনেই একসাথে আজ তোমাদেরকে একটু অন্যরকম লাগছে। আম্মু, আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিয়েছি। কাজী অফিস থেকে সোজা আমাদের বাসায় আসলাম। রুদ্রনীল এসব কি বলছে? তোমরা কি সত্যিই বিয়ে করে নিয়েছো? আন্টি, সত্যি আমরা বিয়ে করে নিয়েছি। নীলা বলো, আপনাদের নাকি কোনো সমস্যা নেই ও আমাকে বিয়ে করলে? তাই তো সোজা কাজী অফিস থেকে বিয়ে করেই আপনাদের বাসায় আসলাম। যাক, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম বাবা।
এসো তোমরা ভেতরে এসো। দুজন ভিতরে আসতে আন্টি বলে সোফায় বসতে। দুজন পাশাপাশি সোফায় বসে পড়ি। আন্টি ভেতরে গিয়ে আমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। এসবের কি প্রয়োজন ছিল আন্টি? তুমি এখন আমার মেয়ের জামাই, আমাদের তো আর কিছু করার সুযোগই দিলে না। কাজী অফিস থেকে বিয়ে করে সোজা বাসায় এসেছো, এখন আপাতত শরবত খাও, রাতে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এসবের কোনো প্রয়োজন নেই আন্টি। আচ্ছা আন্টি, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার মেয়ে আমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করেছে, আপনার কি একটু রাগ হয়নি? রাগ হবে কেন বাবা? আমি চাই আমার মেয়ে সারা জীবন সুখে থাক, আর আমার মেয়ে তোমার সাথেই সুখে থাকবে। এখানে আমি খুশি না হয়ে রাগ করব কেন বলো? আর এখন থেকে তুমি আমাকে আন্টি নয়, নীলার মতো তুমি আমাকে মা বলে ডাকবে। সরি আন্টি, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। পৃথিবীতে আমি যদি কোনো কিছু ঘৃণা করে থাকি সেটা হলো মা শব্দটা। আমি আপনাকে মা বলে কখনোই রাখতে পারবো না। আমি শব্দটাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার মা বলে ডাকতে হবে না। নীলা, তুই জামাইকে নিয়ে রুমে যা, আমি তোর আব্বুকে কল করে বাসায় আসতে বলি। বলে আম্মু নিজের রুমে চলে যায়। আমিও রুদ্রকে নিয়ে আমার রুমে চলে আসি। আচ্ছা, তখন এতটা রাগ করাটা কি ঠিক হয়েছে আম্মুর সাথে? ভালো করে বললেই তো হতো, তাই না? নীলা, তুমি সব কিছু জানো, আর আমার রাগ হবার কারণটা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। বুঝেছি। এবার রাগটা কমিয়ে ঠান্ডা হয়ে যাও। একটু আগে মাত্র আমাদের বিয়ে হয়েছে, নতুন বউয়ের সাথে কেউ রাগ করে নাকি? তাহলে নতুন বউয়ের সাথে মানুষ কি করে? ইস, ন্যাকা, তুমি জানো না নতুন বউ আর নতুন জামাই কি করে? কি করে সেটা তো জানি, তবে যদি আমার বউ বলতে চায় বলতে পারে। তোমার বাসায় যাই, তখন বলে নাই করে দেখাবো। ঠিক আছে, তাহলে সেই অপেক্ষাতেই থাকলাম বলেই দুজন একসাথে হাসতে থাকি। এরপর রাতের খাবার খেয়ে চলে আসি আমার বাসায়। ওপস, এখন তো আর এটা আমার একার না, নীলারও বাসা। আমাদের বাসায় চলে আসে, দুজন ফ্রেশ হয়ে আসি। নীলা আমার ওয়ার্ড্রোব থেকে খুলে একটা প্যাকেট বের করে। এটা কিসের প্যাকেট? অনেকদিন থেকেই এটা আমি এখানে দেখছি, খুলবো খুলবো করে খোলাই হয়নি কখনো। এখন খুলছি, দেখো এটার ভেতর কি আছে। বলে আমি প্যাকেটটা ওপেন করি। আসলে আরও অনেক আগেই রুদ্রর জন্য একটা লাল রঙের পাঞ্জাবি আর আমার জন্য একটা লাল রঙের শাড়ি এনে রেখেছিলাম। আমার মন বলেছিল রুদ্র একদিন না একদিন আমাকে ঠিকই বিয়ে করবে। আরে এইগুলো সেদিন কাজে আসবে, আর সেই দিনটাই আজ। এসব তুমি কবে এখানে এসে রেখেছো? আরও অনেক আগে। এখন অন্য রুমে গিয়ে চেঞ্জ করে আসো, আমি চেঞ্জ করব এখানে। এখন তো আমি তোমার হাজব্যান্ড, তো তোমার সামনেই চেঞ্জ করতে সমস্যা কোথায়? অনেক সমস্যা, তোমাকে যেটা বলেছে সেটা করো। রুদ্র আর কিছু না বলে পাঞ্জাবি নিয়ে অন্য রুমে চলে যায়, আমিও চেঞ্জ করে নেই। একটু পর রুদ্র দরজা নক করে বলে ভেতরে আসবো। আমি ভেতরে আসতে বললে রুদ্রের ভেতরে এসে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার হা করে তাকিয়ে কি দেখছো? দেখছি আমার বউ কতটা সুন্দর। আমি বরাবরই সুন্দর, তোমার কি আমাকে দেখার সময় ছিল নাকি? বাকি সারাটা জীবন তো পড়ে আছে, শুধু তোমাকেই দেখব। বলি রুদ্র আমার কাছে আসে, আমাকে কোলে তুলে কপালে চুমু খায়। আমি চোখ বন্ধ করে নেই। এরপর আমাকে বেডে শুইয়ে দেয়। রুদ্র আমার পাশে শুয়ে পড়ে, এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে আমার চুলে স্লাইড করছে। আমার পুরো শরীর কেঁপে উঠছে রুদ্রের হাতের স্পর্শে। এরপর রুদ্র আমার কপালে চুমু দেয়, আমার দুই চোখের পাতায় আলতো করে ওর ঠোঁট ছোঁয়ায়, দুই গালে কিস করে। এরপর আমাদের চার ঠোঁট এক করে দেয়। কতটা সময় একে অপরের ঠোঁটের সাথে জোড়া লেগেছিলাম সঠিক জানি না। একটু পর রুদ্র আমার ঠোঁট থেকে নাভিতে নেমে যায়, আমার নাভির উপরে ওর হাতের আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। আমার পুরো শরীর কাঁপছে, নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। আমি রুদ্রকে এক টান দিয়ে আমার উপরে ফেলে দেই। এরপর একটা কাঁথা দুজনের উপরে নিয়ে নিই। ধীরে ধীরে দুটি মনের সাথে দুটি শরীরও এক হয়ে যায়। নীল, কাল আমার কিছু মাল আসবে, ওরা এয়ারপোর্ট থেকে বের করে দেবে। বাকিটা তুমি কি করবে সেটা তুমি ভালো করেই জানো।
এই কাজের জন্য তুমি ডাবল পেমেন্ট পাবে। পেমেন্ট ডাবল মানে? কাজটাও খুব রিস্কি, তাই না? হাসালে নীল, তোমার জন্য আবার কোনো কাজ রিস্ক নাকি? তুমি তো চোখের পলকেই সব কাজ করে দাও। তাহলে ওই কথাই রইল নীল। সরি, আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। আপনি অন্য কাউকে দেখে নিন। অন্যায় কাজে এই নীলার নেই। তুমি কি আমার সাথে মজা করছো নীল? এই মালগুলো আমার হাতে না আসলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তুমি যদি এই কাজ ছাড়তে চাও ছেড়ে দাও, তবে এটাই আমার জন্য শেষ কাজ, প্লিজ নীল। সরি মিস্টার ডিলার, এই নীল একবার যেটা না করে সেটা হ্যাঁ করবার মতো ক্ষমতা কারোর নেই। তুমি কিন্তু ভুলে যাচ্ছ নীল, তোমার উপর ভরসা করে আমি আমার সব কাজ করতাম, আর তার জন্য তোমাকে মোটা অঙ্কের টাকাও দিতাম। তুমি আমার সাথে এখন পোল্ট্রি নিতে পারো না। আপনার থেকে টাকা নিয়েছি কাজ করে দেখার জন্য, আর সেই কাজ আমি করে দিয়েছি। আপনার থেকে বিনা কাজে একটা পয়সাও আমি দেইনি। আপনি কি করতে পারেন করে নিন। আমি এই কাজ আর করব না। তবে হ্যাঁ, আপনি চাইলেও আমার কিছু করতে, না তো আপনি আমাকে কখনো দেখেছেন, আর না আপনি আমার রিয়েল নামটাও জানেন। সেমিস্টার ডিলার হাজার চেষ্টা করলেও এই নীলকে আপনি খুঁজে বের করতে পারবেন না। আপনার লাইফ আপনাকে স্বাগতম, আর আমার লাইফ আমাকে। হ্যালো নীল, 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 আমার কথা শোনো নীল। রুদ্র এই লোকটাকে আর কোনো কথা বলতে না দিয়ে কল কেটে দেয়। আমি রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরি। একটা মেয়ের এর থেকে বেশি আর কি চাই, যে তার ভালোবাসার মানুষটা তার জন্য অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে। শুরু হয় আমাদের নতুন জীবন। সুখে আর আনন্দে কেটে যায় আমার নীলার সংসার জীবনের 10টা বছর। আমাদের একটা মেয়ে হয়েছে। আমার আর নীলার নামের সাথে মিলিয়ে নাম রেখেছি নীলাদ্রি। এর মধ্যে আম্মু এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে গিয়েছে। নিজের ভুলটা সে বুঝতে পেরেছে। আমি না চাইলেও নীলার কথায় আম্মুকে ক্ষমা করে দিতে বাধ্য হয়েছি এক প্রকার। আম্মু আমার সাথে থাকতে চেয়েছিল, ক্ষমা করে দিলেও তাকে আমি আমার সাথে রাখতে চাইনি। নীলা অনেক জোর করেছে, কিন্তু আমি রাজি হইনি। তবে এতটুকু বলে দিয়েছিলাম যে আম্মু যখন ইচ্ছে হয় তখন যেন আমাদের বাসায় আসতে পারে, তবে শুধু বেড়াতে থাকার জন্য নয়। এভাবেই আমাদের সুখের সংসার এগিয়ে যেতে থাকে, আর আপনাদের জীবনেও সুখ নেমে আসুক এই কামনাই করি। সকলে সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে আপনাদের সারাটা জীবন কাটুক। আমাদের ভালোবাসা তো চলবেই, তাই না? আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে, আমাদের সকল ভালোবাসার মানুষগুলোর সাথে। আল্লাহ হাফেজ।